বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই আশা করছি সবাই ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আজকের যে গল্পটি আমি তোমাদেরকে শোনাবো সেটি আমার এক ছাত্রকে নিয়ে। আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লাগবে। তবে তোমরা শুধু আমার গল্পই শোনো, আমার চ্যানেলটি কখনো সাবস্ক্রাইব করো না। তাই তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা আমার এই ভিডিওতে একটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে গল্পটি তোমাদের কেমন লাগলো। হ্যালো বন্ধুরা, আমি একজন কলকাতার বাসিন্দা। আমি দেখতে শুনতে অনেক ভালোই ছিলাম। আমার বিয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আসতো, কিন্তু আমি কখনোই বিয়ে করতে চাইতাম না। কারণ আমার পরিবারে আমার মা ছাড়া আর কেউ নেই। তাই ভেবেছিলাম, যদি আমার মাকে সহ কেউ যদি আমার দায়িত্ব নিই, তাহলে আমি তাকেই বিয়ে করব। তাই এমন কাউকে পাইনি, তাই এখনও আমার বিয়ে হলো না। তবে এর মধ্যে আমার জীবনে ঘটে গেল এক ঘটনা, যা আপনারা এই গল্পের মাধ্যমেই জানতে পারবেন। আমার নাম কৃতিকা, অনার্স তৃতীয় বর্ষের একজন সাধারণ ছাত্রী। সাধারণ বলছি কারণ আমার জীবনে অসাধারণ বলতে কিছুই ছিল না। ক্লাসের প্রথম সারিতে বসা, শিক্ষকদের প্রতিটি লেকচার মন দিয়ে শোনা আর পরীক্ষার খাতায় ভালো নম্বর তোলা, এই ছিল আমার জগৎ। বাবা মারা গেছেন অনেক আগে। পরিবারে আমি আর মা সেলাইয়ের কাজ করেন। তার সুই সুতোর ফোড়ে আমাদের দুজনের জীবনের গল্প বোনা হয়। কিন্তু ইদানিং মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। বয়সের ভারে তার কাঁধ দুটো ঝুঁকে পড়েছে, চোখের জ্যোতিও কমে এসেছে। মেশিনের চাকার সাথে সাথে আমাদের সংসারের চাকাটাও যেন মন্থর হয়ে আসছিল। এই টানাপোড়েনের সংসারে একটু স্বস্তি আনতে আমি নিজের পড়ার ঘরের এক কোণে একটা কোচিং সেন্টার খুলেছিলাম। নাম দিয়েছিলাম কৃতিকাস টিউটোরিয়াল। ভেবেছিলাম নিজের পড়াশুনোর খরচটা অন্তত চালাতে পারবো, কিন্তু বাস্তব বড় কঠিন। মাস দুয়েক পেরিয়ে গেলেও হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রী ছাড়া আর কেউ আসেনি। যা আয় হচ্ছিল তা দিয়ে নিজের হাত খরচ চালানোই দায়। সেদিন ছিল বৃহস্পতিবার। কলেজ থেকে মন মরা হয়ে ফিরছিলাম। কোচিংয়ের জন্য ছাপানো লিফলেটগুলো ব্যাগের এক কোণায় পড়ে আছে। বিলি করার সাহস বা ইচ্ছে কোনোটাই আর অবশিষ্ট ছিল না। ঠিক তখনই রাস্তার মোড়ে একজন মধ্যবয়সী ভদ্রলোক আমার পথ আটকে দাঁড়ালেন। পরনে সাধারণ শার্ট প্যান্ট, কিন্তু চোখে মুখে একটা আভিজাত্যের ছাপ। আমি কিছুটা ঘাবড়ে গিয়ে সরে দাঁড়াতে চেষ্টা করলাম, তুমিই কি কৃতিকা? শান্ত কিন্তু ভারী গলায় প্রশ্ন করলেন তিনি। আমি অবাক হয়ে তাকালাম। এই শহরে আমাকে এভাবে নামে চেনার মতো কেউ নেই। ভয়ে ভয়ে মাথা নেড়ে হ্যাঁ বললাম। ভদ্রলোক একটা মৃদু হাসি দিয়ে বললেন, ভয় পেও না মা, আমি তোমার বিষয়ে খোঁজ নিয়েছি। তোমার কলেজের একজন শিক্ষকের কাছে তোমার কথা শুনলাম। শুনেছি তুমি খুব ভালো ছাত্রী এবং পড়াতেও আগ্রহী। আমি চুপ করে তার কথা শুনছিলাম। তিনি বলে চললেন, আমার একটি মাত্র ছেলে আছে, নাম জুবায়ের। পড়াশোনায় একদমই মনোযোগ নেই। বেশ কয়েকটা জায়গায় দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তুমি যদি ওকে একটি সময় দিতে, ওকে পড়াতে, তাহলে আমি তোমাকে প্রতি মাসে 30,000 টাকা বেতন দিতাম। 30,000? সংখ্যাটা আমার কানে বাজতে লাগলো। আমি কি ভুল শুনছি? এই সময় একটা ভালো চাকরিতেও এত টাকা বেতন পাওয়া কঠিন, আর আমি তো কেবল একজন ছাত্রী। আমার অবিশ্বাস্য চাহনি দেখে তিনি হয়তো আমার মনের অবস্থা বুঝতে পারলেন। আমি জানি তুমি অবাক হচ্ছ, কিন্তু টাকার জন্য ভেবো না। আমি শুধু চাই আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক। তোমার এক প্রতিবেশী কামাল সাহেব আমার পরিচিত, তার কাছেও তোমার প্রশংসা শুনেছি। কামাল কাকার কথা শুনে আমার বিশ্বাস কিছুটা বাড়ল। তিনি আমাদের পাশের বাড়িতেই থাকেন, কিন্তু তার সাথে তো ওই ভদ্রলোকের ছেলের ব্যাপারে আমার কোনো কথা হয়নি। হয়তো তিনিই আমার কোচিংয়ের কথা বলেছেন। আমি সেদিন কোনো উত্তর না দিয়ে বললাম, আমি ভেবে দেখব। বাড়ি ফিরে এলাম, কিন্তু মনটা পড়ে রইল ওই 30,000 টাকায়। এটা শুধু একটা সংখ্যা ছিল না, এটা ছিল আমার মায়ের চিকিৎসার আশ্বাস, সংসারের হাল ধরার সুযোগ। পরদিন সকালে যা হলো তা আমি স্বপ্নেও ভাবিনি। সেই ভদ্রলোক আমাদের বাড়িতে এসে হাজির। ভাঙা চেয়ারে বসে তিনি মায়ের সাথে কথা বললেন। মা তার সব কথা শুনে আমার দিকে তাকালেন। কৃতিকা, যখন উনি এত করে বলছেন, আর তোর কামাল কাকাকেও চেনেন, তুই একবার গিয়ে দেখ, ছেলেটিকে পড়িয়ে দেখ। যদি ভালো না লাগে ছেড়ে দিলেই হবে। মায়ের অনুমতি পেয়ে আমার আর কোনো দ্বিধা রইল না। আমি রাজি হয়ে গেলাম। ভদ্রলোক, যার নাম ছিল জনাব আনোয়ার, আমাকে তার বাড়ির ঠিকানা আর ফোন নম্বর দিয়ে গেলেন। যাবার আগে বলে গেলেন, কাল বিকেল 4টে চলে এসো।
আমার মনে উত্তেজনার চেয়ে বেশি ভয় কাজ করছিল। এত বড় একটা দায়িত্ব, এত বড় বেতন, সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি কি পারবো? পরদিন বিকেল 4টের একটু আগেই আমি আনোয়ার সাহেবের দেওয়া ঠিকানায় পৌঁছলাম। এটা একটা বাড়ি ছিল না, যেন একটা রাজপ্রাসাদ। বিশাল গেট, সুন্দর বাগান, আর তার মাঝে দাঁড়িয়ে থাকা 3তলা বেলস্নেহ বাড়িটা দেখে আমি মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম। কলিং বেল চাপতেই একজন গৃহকর্মী এসে দরজা খুলে দিলেন। আমাকে ভেতরে নিয়ে গিয়ে ড্রয়িং রুমে বসতে বললেন। চারদিকে দামি আসবাবপত্র, দেয়ালে সুন্দর পেইন্টিং। আমি সংকোচে জড়সড় হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর একজন মহিলা ভেতর থেকে বেরিয়ে এলেন। পরনে সুন্দর শাড়ি, মুখে অমায়িক হাসি। ইনিই তাহলে আমার ছাত্রের মা। তিনি কাছে এসে সালাম দিয়ে বললেন, তুমি কৃতিকা? আনওয়ার তোমার কথা খুব বলছিল। বসো মা, বসো। তার আন্তরিক ব্যবহারে আমার জড়তা কিছুটা কেটে গেল। তিনি আমার আর আমার মায়ের খোঁজ খবর নিলেন। তারপর বললেন, চলো তোমাকে পড়ার ঘরটা দেখিয়ে দিই। আমি তাকে অনুসরণ করে দোতলায় উঠলাম। একটা বড় ঘরের একপাশে খুব সুন্দর করে পড়ার জায়গা তৈরি করা। বড় একটা টেবিল, 2টো চেয়ার, বইয়ের তাক আর দেয়ালে একটা হোয়াইট বোর্ড। ঘরটা খুব শান্ত আর গোছানো। এটাই জুবাইরের পড়ার ঘর। এখানেই তুমি ওকে পড়াবে। ও একটু অন্যমনস্ক, তাই ওর বাবা এই ঘরটা বিশেষভাবে তৈরি করেছে, যাতে পড়াশোনার পরিবেশ থাকে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। তিনি জুবাইরকে ডাকলেন। কিছুক্ষণ পর আমার ছাত্র ঘরে প্রবেশ করল। লম্বা, ফর্সা, শান্ত চেহারা, চোখে মুখে একটা সরলতার ছাপ। সে আমাকে দেখে নম্রভাবে বলল, কেমন আছেন ম্যাডাম? তার বিনয়ী আচরণ আমার ভালো লাগলো। আমি উত্তরে বললাম, ভালো আছি। তুমি কেমন আছো জুবায়ের? সে শুধু মাথা নাড়ল। আমরা পড়তে বসলাম। তার মা নাস্তা পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু পড়তে বসে আমি যা বুঝলাম তা হলো, আনোয়ার সাহেব এক বর্ণও মিথ্যা বলেননি। জুবায়েরের পড়াশোনায় একদমই মন নেই। আমি যখন একটা অঙ্ক বোঝাচ্ছি, সে তখন জানালার বাইরে তাকিয়ে আছে। যখন একটা ইংরেজি লাইন অনুবাদ করতে দিচ্ছি, সে তখন টেবিলের ওপর আঙুল দিয়ে নকশা আঁকছে। প্রায় আধ ঘন্টা চেষ্টার পর আমি হাল ছেড়ে দিয়ে বললাম, দেখো জুবায়ের, এভাবে তো হবে না। তুমি যদি সত্যিই পড়তে চাও এবং আমার কথা শোনো, তাহলেই আমি তোমাকে সাহায্য করতে পারবো। আর যদি তোমার পড়তে ইচ্ছা না করে, তাহলে আমাকে সরাসরি বলে দাও, আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো। আমার কথায় সে কিছুটা চমকে উঠল। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ম্যাডাম, আমি আপনার কাছে পড়তে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, শর্ত? কি শর্ত? জুবায়ের শান্ত কিন্তু দৃঢ় গলায় উত্তর দিল, আমাকে পড়ানোর সময় এই ঘরের দরজাটা বন্ধ রাখতে হবে। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। বললাম, দরজা বন্ধ করে পড়ার কথা তো কখনো শুনিনি, এর কারণ কি? জুবায়ের একটু ইতস্তত করে বলল, ম্যাডাম, আসলে বাইরের সামান্য শব্দ বা আলো এলেও আমার মনোযোগ পুরোপুরি নষ্ট হয়ে যায়। পড়ার সময় কেউ হেঁটে গেলেও আমার পড়ায় মন বসে না। ঘরের দরজা খোলা থাকলে আমি কিছুতেই পড়ায় মন বসাতে পারি না। এই কারণেই আমি স্কুলে বা অন্য কোচিং সেন্টারে ভালো করতে পারিনি। তার যুক্তিটা আমার কাছে অদ্ভুত লাগল। মনোযোগের এমন সমস্যা আমি আগে কখনো দেখিনি, কিন্তু তার বলার ভঙ্গিতে এক ধরনের সরলতা আর অসহায়ত্ব ছিল। তাছাড়া আমার পরিবারের আর্থিক অবস্থার কথা আর মায়ের অসুস্থ মুখের কথা মনে পড়ল। এই চাকরিটা আমার খুব দরকার। আমি কিছুক্ষণ ভেবে বললাম, ঠিক আছে, তোমার শর্ত আমি মানলাম, কিন্তু তোমাকেও কথা দিতে হবে তুমি মন দিয়ে পড়বে। জুবায়েরের মুখে একটা স্বস্তির হাসি ফুটে উঠল। সে মাথা নেড়ে সম্মতি জানালো। তার যুক্তিতে রাজি হয়ে আমি দরজায় হালকা করে ছিটকিনি তুলে দিলাম, তবে লক করলাম না, যেন প্রয়োজনে সহজেই খোলা যায়। এতে আমার কিছুটা স্বস্তি বোধ হলো। পরের দিন থেকে আমাদের পড়াশোনা শুরু হলো একটি নির্জন, শান্ত পরিবেশে। জুবায়েরের পরামর্শ অনুযায়ী আমরা দরজা বন্ধ রেখে পড়াশোনা করতাম। অবাক করার বিষয় হলো, এই পরিবর্তনের ফলে জুবায়েরের মনোযোগ বেড়ে গেল। আমি যা পড়াচ্ছিলাম সে মন দিয়ে শুনছিল এবং দ্রুত শিখছিল।
তার এই উন্নতিতে আমি খুশি হলাম। মনে হলো হয়তো ছেলেটির মনোযোগের সমস্যা ছিল এবং এই পদ্ধতি তার জন্য কার্যকর হচ্ছে। কিন্তু দিন যত গড়াতে লাগলো, আমি একটি নতুন বিষয়ে লক্ষ্য করতে শুরু করলাম, যা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলছিল। জুবায়েরের মনোযোগ পড়াশোনায় থাকলেও তার আচরণে কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। আমি যখন বোর্ডে কিছু লিখতাম বা খাতার দিকে ঝুঁকে কিছু বোঝাতাম, তখন মাঝে মধ্যে দেখতাম জানালার দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি পড়াশোনার দিকে নয়। মাঝে মাঝে সে আমার দিকে চিন্তিতভাবে তাকাতো, যেন কিছু বলতে চায়। তার চাহনির ধরন আমি ঠিক বুঝতে পারতাম না। মাঝে মধ্যে সে কিছু বলতে গিয়েও থেমে যেত। আমি জিজ্ঞেস করলে বলতো, না ম্যাডাম, কিছু না। এই ঘটনাগুলো আমার মনে একটা অস্বস্তির অনুভূতি তৈরি করছিল। বন্ধ ঘরের পরিবেশ আমার কাছে কিছুটা অপ্রত্যাশিত ছিল এবং তার নীরব দৃষ্টি আমাকে মাঝে মধ্যে বিব্রত করত। তার অসম্পূর্ণ কথাগুলো আমার মনে এক ধরনের অজানা উৎকণ্ঠা তৈরি করছিল। আমি ভাবতাম হয়তো তার মনোযোগ শুধু পড়াশোনাতেই নয়, পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়, অন্য কিছু নিয়ে এসে চিন্তিত। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম, হয়তো আমি বেশি ভাবছি। সে একজন কিশোর, এই বয়সে এমন আচরণ স্বাভাবিক হতে পারে। তবুও আমার মনের ভেতর একটি সতর্কতার অনুভূতি কাজ করছিল। 30,000 টাকার বেতন আর মায়ের হাসি মুখের কথা ভেবে আমি এই অস্বস্তি চেপে রাখতাম। কিন্তু দিন যত যাচ্ছিল, আমার অস্বস্তি বাড়ছিল। একদিন আমি তাকে একটি জটিল জ্যামিতির সমস্যা বোঝাচ্ছিলাম। অনেক চেষ্টার পর যখন সে সমাধান করতে পারল, আমি উৎসাহ দিয়ে বললাম, এই তো, তুমি পেরেছ। আমার কথার জবাবে সে হঠাৎ বলল, ম্যাডাম, আপনার উৎসাহ আমাকে অনেক অনুপ্রাণিত করে। কথাটা সাধারণ হলেও বন্ধ ঘরের পরিবেশে এটি আমার কাছে কিছুটা অস্বাভাবিক লাগলো। আমি সতর্ক হয়ে কঠোর গলায় বললাম, পড়াশোনায় মনোযোগ দাও। সেদিন পড়ানো শেষে বাড়ি ফেরার পথে আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে অনুসরণ করছে। আমি বারবার পেছনে তাকাচ্ছিলাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমার মনে একটি উৎকণ্ঠা তৈরি হচ্ছিল। জুবায়েরের শান্ত চেহারার আড়ালে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে বলে মনে হচ্ছিল, যা আমাকে বেশ অস্বস্তিতে ফেলছিল। জুবায়েরের অস্বাভাবিক আচরণের পর থেকে আমার মনে সন্দেহ আরও গাঢ় হতে লাগল। আমি সিদ্ধান্ত নিলাম, এভাবে আর চুপ করে থাকা যায় না, আমাকে সত্যটা জানতে হবে। পরদিন পড়াতে গিয়ে আমি জুবায়েরের মায়ের সাথে কথা বলার সুযোগ খুঁজলাম। পড়ানো শেষে জুবায়ের যখন তার ঘরে চলে গেল, আমি তার মায়ের কাছে গেলাম। তিনি তখন বাগানে গাছের পরিচর্যা করছিলেন। আন্টি, আপনার সাথে একটু কথা ছিল, আমি সংকোচের সাথে বললাম। তিনি ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বললেন, বলো মা, জুবায়েরের পড়াশুনো কেমন চলছে? হ্যাঁ আন্টি, ও এখন আগের চেয়ে অনেক বেশি মনোযোগী, তবে আমি ওর ব্যাপারে কিছু জানতে চাইছিলাম। কি জানতে চাও? মানে, ও কি সবসময় এত চুপচাপ থাকে? ওর কি কোনো বন্ধু নেই? আমি সরাসরি আসল প্রশ্নটা করতে পারছিলাম না। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জুবায়ের ছোটবেলা থেকেই একটু আলাদা। ও একা থাকতে পছন্দ করে। বাইরের হট্টগোল বা বন্ধুদের সাথে মিশতে ওর তেমন আগ্রহ নেই। এই জন্যই ওর বাবা ওর জন্যই আলাদা পড়ার ব্যবস্থা করেছেন। ওর কথা আমার মনকে শান্ত করার বদলে আরও উদ্বিগ্ন করে তুলল। আলাদা বলতে তিনি কি বোঝাতে চাইলেন? এটা কি শুধু লাজুক স্বভাব, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আমি আরও কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কিন্তু তিনি প্রসঙ্গবোধী বাড়ির অন্যান্য বিষয় নিয়ে কথা শুরু করলেন। আমার মনে হলো তিনি কিছু একটা এড়িয়ে যাচ্ছেন। একজন মা হিসাবে তিনি কি তার ছেলের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন না, নাকি জেনেও কিছু বলতে চাইছেন না? বাড়ি ফিরেও আমার মন থেকে সন্দেহ কাটল না। রাতে ঘুমাতে গিয়েও ভাবতে লাগলাম, জুবায়েরের মা কেন সবকিছু জেনেও আমাকে কিছু বলছেন না? তিনি কি তার ছেলের এই আচরণের সাথে জড়িত? তাদের উদ্দেশ্য কি? কয়েকদিন পর একটি ঘটনা আমার উৎকণ্ঠাকে আরও বাড়িয়ে দিল। সেদিন আমি একটু আগে পৌঁছে গিয়েছিলাম। ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছিলাম। হঠাৎ পাশের ঘর থেকে জুবায়ের আর তার মায়ের মৃদু কথোপকথনের আওয়াজ শুনতে পেলাম। আমি কান পাতিনি, কিন্তু কথাগুলো এত স্পষ্ট ছিল যে শুনতে বাধ্য হলাম। জুবায়ের বলছিল, মা, আমি কি ম্যাডামকে সব বলে দেব? তার মা উত্তরে বললেন, এখনই না বাবা, সঠিক সময়ের জন্য অপেক্ষা কর, তাড়াহুড়ো করলে সমস্যা হতে পারে। তাদের এই ফিসফিসানি আমার মনে ভয়ের সঞ্চার করল। জুবায়ের কি বলতে চায়?
কি এমন গোপন বিষয় আছে যা সঠিক সময় বলা হবে? আমার মনে হলো আমি হয়তো কোনো জটিল পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। তারা কি আমার বিরুদ্ধে কিছু পরিকল্পনা করছে? আমার মন অস্থির হয়ে উঠল। আমি কি এই চাকরিটা ছেড়ে দেব? কিন্তু মায়ের মুখ আর আমাদের সংসারের কথা ভেবে আমি দ্বিধায় পড়ে গেলাম। এই চাকরি ছেড়ে দিলে আমাদের আর্থিক অবস্থা আরও খারাপ হবে। আমি দুশ্চিন্তার মধ্যে আটকে গেলাম। সন্দেহ আর উৎকণ্ঠা নিয়েই আমি পড়ানো চালিয়ে যাচ্ছিলাম। প্রতিদিন মনে হতো হয়তো আজ নতুন কোনো অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কিন্তু জুবায়ের কয়েকদিন বেশ স্বাভাবিক আচরণ করল। সে মন দিয়ে পড়াশোনা করল এবং আমার দিকে অস্বাভাবিকভাবে তাকানোও বন্ধ করল। আমি ভাবতে শুরু করলাম হয়তো আমি অকারণে বেশি চিন্তা করছি। সেদিন ছিল সোমবার। বিকেল থেকে আকাশ মেঘলা ছিল। আমি যখন জুবায়েরকে পড়াচ্ছিলাম তখন বাইরে ঝুম বৃষ্টি শুরু হলো, সাথে দমকা হাওয়া। পড়ানো শেষ হতে হতে প্রায় সন্ধে 7টা বেজে গেল। বৃষ্টি তখনও ঝরছে। আমি বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ম্যাডাম, আরেকটু অপেক্ষা করুন, বৃষ্টি কমলে যাবেন, জুবায়ের শান্তভাবে বলল। আমি উত্তর দিলাম, না, অনেক দেরি হয়ে গেছে, মা বাড়িতে একা, চিন্তা করবেন। আমি ব্যাগ কাঁধে নিয়ে দরজার দিকে এগোতেই জুবায়ের আমার সামনে এসে দাঁড়ালো। তার মুখে উদ্বেগের ছাপ। সে অনুনয়ের সুরে বলল, ম্যাডাম, দয়া করে আজ আমাদের বাড়িতে থেকে যান, বাইরে ঝড়ো বৃষ্টি, এখন যাওয়া ঠিক হবে না। তারই কথায় আমি স্তব্ধ গেলাম। একজন ছাত্র তার শিক্ষিকাকে বাড়িতে থেকে যেতে বলছে, এটা আমার কাছে অস্বাভাবিক লাগলো। আমার মনে জমে থাকা সন্দেহ আর উৎকণ্ঠা যেন আরও বেড়ে গেল। আমি কঠোর গলায় বললাম, এটা কি বলছো তুমি? কেন ঠিক হবে না? সে অসহায়ভাবে বলল, ম্যাডাম, আমি ঠিক বোঝাতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে আজ বাইরে যাওয়া আপনার জন্য নিরাপদ নাও হতে পারে। দয়া করে আমার কথা শুনুন। তার কথাগুলো আমার কাছে অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত মনে হলো। আমি ভাবলাম, এটা কি আমাকে আটকানোর কোনো ছুতো? বৃষ্টির অজুহাতে কি সে অন্য কিছু পরিকল্পনা করছে? আমার রাগ আর উৎকণ্ঠা একসাথে চরমে পৌঁছালো। আমি কঠোর গলায় বললাম, জুবায়ের, এটা কি ধরনের কথা? আমি তোমার শিক্ষক। এভাবে কথা বলার আগে তোমার ভাবা উচিত। আমি এখানে এক মুহূর্তও থাকব না। আমার উচ্চকণ্ঠ শুনে জুবায়েরের মা ছুটে এলেন। তিনি আমাকে উত্তেজিত এবং জুবায়েরকে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কৃতিকা, কি হয়েছে? এমন উত্তেজিত হচ্ছ কেন? আমি কান্না জড়ানো গলায় বললাম, আন্টি, আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। ও আমাকে এই ঝড় বৃষ্টির মধ্যে বাড়িতে থেকে যেতে বলছে। এটা কি ধরনের আচরণ আমি জানতে চাই। আমি ভেবেছিলাম তিনি জুবায়েরকে বকবেন এবং আমার কাছে ক্ষমা চাইবেন, কিন্তু তারপর যা ঘটল তা আমার কল্পনার বাইরে ছিল। আমার কথা শুনে জুবায়েরের মা একটুও বিচলিত হলেন না। তিনি শান্তভাবে আমার দিকে এবং তারপর জুবায়েরের দিকে তাকালেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, তুমি শান্ত হও, এখানে এসে বসো। আমি উত্তেজিত হয়ে বললাম, আমি বসবো না আন্টি, আমি এক্ষুনি চলে যাব। তিনি আমার হাত ধরে সোফায় বসিয়ে বললেন, আমি বুঝতে পারছি তুমি উদ্বিগ্ন, কিন্তু বিশ্বাস করো, জুবায়ের তোমার কোনো ক্ষতি করতে চায় না। তাহলে ও আমাকে এই ঝড় বৃষ্টির মধ্যে থাকতে বলছে কেন? আমি প্রশ্ন করলাম। তিনি জুবায়েরের দিকে তাকিয়ে নরম গলায় বললেন, তুই ভেতরে যা বাবা। জুবায়ের মাথা নিচু করে ঘর থেকে চলে গেল। তারপর তিনি আমার দিকে ফিরে বললেন, কৃতিকা, জুবায়ের যখন কিছু নিয়ে এত জোর দেয় তার পেছনে কোনো কারণ থাকে। ও হয়তো তোমার নিরাপত্তার কথা ভেবেই বলছে। বাইরে ঝড় বৃষ্টি খুব জোরে হচ্ছে। এই অবস্থায় একা যাওয়া ঝুঁকিপূর্ণ। তুমি চিন্তা করো না, আজ রাতটা এখানে থেকে যাও। তার কথায় আমি হতবাক হয়ে গেলাম। আমার মনে হলো আমি এক অজানা পরিস্থিতিতে জড়িয়ে পড়েছি। আমি দৃঢ় গলায় বললাম, আন্টি, আমি আপনাদের সম্মান করি, কিন্তু এর মানে এই নয় যে আমি সবকিছু মেনে নেব। আমার মা বাড়িতে একা, তিনি আমার জন্য চিন্তা করবেন। অসুস্থ, আমাকে যেতেই হবে। আমার কথা শেষ হওয়ার আগেই জুবায়ের আবার ঘরে ঢুকল, হাতে ফোন নিয়ে। সে উদ্বিগ্ন মুখে বলল, ম্যাডাম, দরকার হলে আমি আপনার মাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু দয়া করে আজ রাতে বাইরে যাবেন না। তাদের এই আচরণ আমার কাছে রহস্যময় এবং উদ্বেগজনক মনে হলো। আমি বুঝতে পারছিলাম না কি করব। একদিকে মন বলছে এখনই এখান থেকে চলে যাই, অন্যদিকে বাইরে মুষলধারে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। তাদের এই অস্বাভাবিক অনুরোধ আমাকে আরও বিভ্রান্ত করছিল। আমি কি সত্যি কোনো বিপদের মধ্যে আছি, নাকি
এটাই আমার জন্য বিপদ। অনেক দ্বিধার পর আমি বাধ্য হয়ে তাদের কথায় রাজি হলাম। ঝড় বৃষ্টির মধ্যে একা ফেরার সাহস আমার হচ্ছিল না। আমি মাকে ফোন করে জানালাম একটা জরুরি কাজে আটকে পড়েছি এবং সকালে ফিরব। মা কিছুটা চিন্তিত হলেও আমি তাকে আশ্বস্ত করলাম। আমাকে গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো, কিন্তু সে রাতে আমি এক মুহূর্তের জন্য ঘুমাতে পারলাম না। নরম বিছানাটা আমার কাছে অস্বস্তিকর মনে হচ্ছিল। বারবার মনে হচ্ছিল দরজার ওপাশে কিছু একটা আমার জন্য অপেক্ষা করছে। আমি মনে মনে ঠিক করলাম কাল সকালে প্রথম কাজ হবে এই চাকরি ছেড়ে দেওয়া। যত কষ্টই হোক, এই উদ্বেগজনক পরিবেশে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। সারা রাত আমি এক অজানা উৎকণ্ঠায় কাটালাম। ভোরের আলো ফুটতেই আমি যেন একটু নিশ্চিন্ত হলাম। আমি দ্রুত তৈরি হয়ে ব্যাগ গুছিয়ে নিচে নেমে এলাম। আমার একমাত্র লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। নাস্তার কথা ভাবার প্রশ্নই ওঠে না। ড্রয়িং রুমে জুবায়েরের মা চা খাচ্ছিলেন। আমাকে দেখে বললেন, এত সকালে উঠে পড়েছ কৃতিকা, আয় একসাথে নাস্তা করি। আমি তার কথার জবাব না দিয়ে সরাসরি বললাম, আন্টি, আমি আর এখানে পড়াতে আসব না, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। আমার কথায় তিনি কিছুটা অবাক হলেন, তবে মুখে শান্ত ভাব বজায় রাখলেন। চায়ের কাপ টেবিলে রেখে বললেন, বসো মা, কাল রাতের ঘটনার জন্য কি তুমি খুব কষ্ট পেয়েছ? কষ্ট নয় আন্টি, আমি ভয় পেয়েছি। জুবায়েরের আচরণ, তার কথাবার্তা কিছুই আমার কাছে স্বাভাবিক লাগছে না। তার অদ্ভুত দৃষ্টি, তার কথা। আপনারা কি চাইছেন আমার কাছে? আমার গলা ধরে আসছিল। এতদিনের জমানো উৎকণ্ঠা আর অস্বস্তি আমি আর ধরে রাখতে পারছিলাম না। তিনি চুপ করে আমার কথা শুনলেন। আমার কথা শেষ হলে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি বুঝতে পারছি তুমি জুবায়েরকে ভুল বুঝছো। তোমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো এমনটাই ভাবত, কিন্তু সত্যটা সম্পূর্ণ আলাদা। আমি কৌতূহলী দৃষ্টিতে তাকালাম। তিনি বলতে শুরু করলেন, জুবায়েরের একটা বিশেষ অবস্থা আছে। অবস্থা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ, তুমি হয়তো এটাকে একটা সমস্যা বলতে পারো, কিন্তু আমার কাছে এটা তার একটা বিশেষ গুণ। তার কথা আমার কাছে রহস্যময় মনে হলো। আমি বললাম, আন্টি, দয়া করে পরিষ্কার করে বলুন, আমি কিছুই বুঝতে পারছি না। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, জুবায়ের মাঝে মধ্যে এমন কিছু অনুভব করে যা আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না। তার মন খুব সংবেদনশীল। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। ষষ্ঠ ইন্দ্রিয়? এটা কি সত্যিই নাকি সিনেমার গল্প? আমার মনে হলো তিনি জুবায়েরের আচরণ ঢাকতে একটা গল্প বানাচ্ছেন। আমার অবিশ্বাস দেখে তিনি বললেন, আমি জানি তুমি এটা বিশ্বাস করতে পারছো না। ছোটবেলা থেকেই ও এমন। আমরা অনেক ডাক্তার, মনোবিজ্ঞানী দেখিয়েছি। তারা বলেছে এটা মানসিক সমস্যা হতে পারে, কিন্তু কোনো চিকিৎসায় কাজ হয়নি। পরে একজন অভিজ্ঞ ব্যক্তি বললেন, জুবায়েরের মন অত্যন্ত সংবেদনশীল। বাইরের কোলাহল, অস্থিরতাও সহ্য করতে পারে না। এজন্যই ও দরজা বন্ধ করে পড়তে চায়, যাতে শান্ত পরিবেশে মনোযোগ দিতে পারে। আমি নিশ্চুপ হয়ে তার কথা শুনছিলাম। আমার এতদিনের ধারণা যেন উলটপালট হয়ে যাচ্ছিল। তিনি আরও বললেন, মাঝে মধ্যেও বিপদের আগাম আভাস পায়। সব সময় নয়, তবে যখন পায় তখন খুব তীব্রভাবে। গতকাল ঝড় শুরু হবার পর থেকে ও খুব অস্থির ছিল। ও হয়তো কিছু একটা অনুভব করেছিল, তাই তোমাকে থাকতে বলেছে। ও তোমাকে ভয় দেখাতে চায়নি, বরং তোমাকে রক্ষা করতে চেয়েছিল। তার কথাগুলো কি বিশ্বাস করব, নাকি এটা আমাকে আটকানোর আরেকটা কৌশল? আমার মন দ্বিধায় পড়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম আর কিছু না শুনে চলে যাব। আমি উঠে দাঁড়াতেই তিনি বললেন, দাঁড়াও মা, খবরটা দেখো। টিভিতে সকালের খবর চলছিল। আমি স্ক্রিনের দিকে তাকালাম, আর তখনই একটা খবরে আমার শরীর শীতল হয়ে গেল। টিভির স্ক্রিনে ব্রেকিং নিউজ চলছিল। রাজধানীর মিরপুর সড়কে কালবৈশাখী ঝড়ে বিশাল গাছ উপড়ে পড়ে দুর্ঘটনা, প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গিয়ে একজন গুরুতর আহত, মধ্যরাত থেকে যান চলাচল বন্ধ। খবরে বিস্তারিত জানানো হলো, গতকাল রাত আনুমানিক 8:30টার দিকে ঝড়ের কারণে রাস্তার পাশের একটি পুরনো কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে। ঠিক সেই সময় একটি প্রাইভেট কার এবং একটি রিকশা ওই পথ দিয়ে যাচ্ছিল। গাছটি রিকশার উপর পড়ে এবং চালক গুরুতর আহত হন। সৌভাগ্যবশত রিকশায় কোনো যাত্রী ছিল না।
আমার বাড়ি ফেরার পথ। প্রতিদিন আমি এই পথ দিয়েই যাতায়াত করি। গতকাল যদি আমি জুবায়েরের কথা না শুনে বেরিয়ে যেতাম, তাহলে ঠিক ওই সময়ে আমি ওই জায়গায় থাকতাম, হয়তো আমি ওই রিকশায় থাকতাম। এই চিন্তায় আমার হাত পা কাঁপতে শুরু করল। আমি ধপ করে সোফায় বসে পড়লাম। আমার চোখের সামনে পুরো ঘটনাটা ভেসে উঠল। জুবায়েরের মা আমার কাঁধে হাত রেখে নরম গলায় বললেন, এবার বুঝলে মা, জুবায়ের কেন তোমাকে যেতে বারণ করছিল? আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। আমি আমার ছাত্রকে কতটা ভুল বুঝেছিলাম। তার দৃষ্টি যা আমার কাছে অস্বস্তিকর মনে হয়েছিল, তা হয়তো আমার সম্ভাব্য বিপদ নিয়ে তার গভীর উদ্বেগের প্রকাশ ছিল। তার কিছু বলতে গিয়েও থেমে যাওয়া, তা হয়তো তার এই অস্বাভাবিক ক্ষমতার কথা আমাকে কিভাবে বোঝাবে সেই দ্বিধা। আর বন্ধ ঘরে পড়ার শর্ত, তা ছিল তার মনোযোগ ধরে রাখার একটি প্রচেষ্টা। অপরাধ বোধে আমার মন ভারী হয়ে গেল। একজন শিক্ষক হয়ে আমি আমার ছাত্রকে বুঝতে ব্যর্থ হয়েছি। তার সংবেদনশীল মনকে আমি আমার সন্দেহের মাপকাঠিতে বিচার করেছি। আমার চোখে পানি এসে গেল। ঠিক তখন জুবায়ের ঘরে ঢুকল। তার মুখে সকালের আলো পড়েছে। তাকে কি নিষ্পাপ আর সরল দেখাচ্ছে। সে বুঝতে পেরেছে যে আমি সত্যটা জেনে গেছি। সে মাথা নিচু করে বলল, ম্যাডাম, আমি আপনাকে ভয় দেখাতে চাইনি, আমি দুঃখিত। আমি উঠে দাঁড়িয়ে তার মাথায় হাত রাখলাম। কান্না জড়ানো গলায় বললাম, না জুবায়ের, দোষ তোমার নয়, আমার। আমি তোমাকে ভুল বুঝেছি, তুমি আমাকে ক্ষমা করো। সেদিন থেকে আমাদের মধ্যে শিক্ষক ছাত্রের এক নতুন সম্পর্ক গড়ে উঠল। আমি আর তাকে ভয় পাই না, বরং তার প্রতি আমার মনে শ্রদ্ধা আর স্নেহ জন্মালো। আমি বুঝলাম প্রত্যেক মানুষ একরকম নয়, প্রত্যেকের নিজস্ব লড়াই আর গল্প থাকে। বাইরে থেকে দেখে যা বুঝি তা হয়তো সত্যের একটি ছোট অংশ মাত্র। আমি পড়ানো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এখন বন্ধ দরজার ঘরটাকে আমার ভয়ঙ্কর লাগে না। এটা এখন আমার কাছে একটি নিরাপদ স্থান, যেখানে আমার ছাত্র বাইরের কোলাহল থেকে নিজেকে রক্ষা করে জ্ঞান অর্জনের চেষ্টা করে। আমি তাকে কথা দিয়েছি, আমি শুধু পড়াশোনা নয়, তার এই বিশেষ অবস্থাকে সম্মান করে তাকে একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করব। শিক্ষামূলক বার্তা। এই গল্প আমাদের শেখায়, আমরা প্রায়ই মানুষকে তাদের বাহ্যিক আচরণ দিয়ে দ্রুত বিচার করে ফেলি, কিন্তু প্রত্যেকের পেছনে একটি গল্প থাকে যা আমরা জানি না। কাউকে ভুল বোঝার আগে তাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করা উচিত। সহানুভূতি এবং বোঝাপড়া মানুষের মধ্যে সম্পর্ককে আরও সুন্দর ও অর্থবহ করে তুলতে পারে।